শুরু করছি। কবিপক্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের প্রথমেই বলি, প্রোগ্রামগুলো দেখেছি, খুব ভালো লেগেছে। এরকম লকডাউন অবস্থাতেও তোমরা যে এত সুন্দর একটা পরিকল্পনা করেছো, তার এক্সিকিউশন করেছো, খুব ভালো লাগছে, ভীষণ খুশি হয়েছি আমরা। মানে আমি তো অন্তত ব্যক্তিগতভাবে আমার মেয়েরা যা করে তাতেই আমি খুশি হই, তো কিন্তু সত্যিই খুশি হবার মতন একটা জিনিস করেছো, তো তার জন্য অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে, বিভাগের তরফ থেকে। এরকম ভবিষ্যতে আরও করবে সেই আশা রাখি। আচ্ছা, আজকে অনেক দিন লেখাপড়া ছাড়া তোমরা নিশ্চয়ই একটা দেখেছো যে শিক্ষা দপ্তর থেকে আজকে একটা সার্কুলার দিচ্ছে যে লকডাউন ওঠার পর 1 মাসের মধ্যে ওরা আবার ফের ক্লাস এবং পরীক্ষা নেওয়ার কথা বলছে। অবশ্য লকডাউন আদৌ কবে উঠবে সেটাই আমরা জানি না, কিন্তু আমাদের তৈরি হয়ে থাকতে হবে যে পরীক্ষা হবে। সুতরাং আমাদেরও প্রায় সিলেবাস কমপ্লিটের পথে, অনেক দিন পড়া হয়নি, আজকে আবার শুরু করছি গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ হচ্ছে বাংলা নাটকের জগতে প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব। প্র্যাকটিক্যালি আধুনিক বাংলা নাটক বলতে যা বোঝায়, গিরিশ ঘোষের হাত ধরে সে আধুনিক নাটকের বা বাংলা নাটকের গোড়াপত্তন বা তার যাত্রা শুরু। গিরিশ ঘোষ যে শুধু নাট্যকার তা তো নয়, নটসূর্য তাকে বলা হয়। তিনি একাধারে নাট্যকার, একাধারে পরিচালক, একাধারে প্রযোজক, একাধারে অভিনেতা, এবং একাধারে তিনি অভিনেতার মানে মেকিং তৈরি করতেন। নটি বিনোদিনী কিন্তু তার হাতেই প্র্যাকটিক্যালি তৈরি, গিরিশ ঘোষের হাতেই তৈরি। সুতরাং গিরিশ ঘোষ এমন একটি নাট্য ব্যক্তিত্ব যে গোটা সময়টাকে প্র্যাকটিক্যালি উনি তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার নাটকের মধ্যে দিয়ে তিনি প্রায় ধারণ করেছিলেন। অজস্র নাটক লিখেছেন, সব নাটকই যে খুব ভালো, খুব উন্নত স্তরের তা কিন্তু নয়। অধিকাংশ নাটকই হয়তো মানের দিক থেকে ততটা উন্নত হয়নি, আবার কিছু কিছু নাটক হয়েছিল। কিন্তু কতগুলো বৈশিষ্ট্য গিরিশ ঘোষের নাটকের মধ্যে এমনভাবে আমরা পেয়েছি ওই সময়, মানে ক্যাটাগরিক্যালি, যেমন ধরো পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, সামাজিক নাটক। এর আগে পর্যন্ত আমরা প্রহসন পেলেও সামাজিক নাটকের কোনো কনসেপ্ট বা সামাজিক নাটকের কোনো ধারণা আমাদের ছিল না। অর্থাৎ সামাজিক মানে সমাজে যে ধরনের সমস্যা তৈরি হয় সেই ধরনের সমস্যাকে নিয়ে বা পারস্পরিক সম্পর্ককে নিয়ে আমরা এর ইতিপূর্বে প্রহসন দেখেছি। মধুসূদন লিখেছেন, দীনবন্ধু মিত্র লিখেছেন, প্রহসনের মধ্যে আমরা সমাজকে উঠে আসতে দেখেছি, কিন্তু নাটকের বিষয়বস্তু হিসেবে সমাজ উঠে এসেছে তেমন আমরা দেখিনি। আমরা গিরিশ ঘোষের হাত ধরে দেখতে পেলাম যে নাটকের মধ্যে কী করে সামাজিক সমস্যা, সমাজ, পারস্পরিক সম্পর্ক, পরিবারের মানুষজন তারা কি করে উঠে আসছে, অর্থাৎ বাস্তবটা কী করে নাটকের মধ্যে উঠে আসছে। এইরকমভাবে আমরা বিভিন্ন, এবং ইতিহাসকে আশ্রয় করেও কিন্তু তিনি নাটক রচনা করছেন। এইরকমভাবে তার অজস্র নাট্য রচনা যে তিনি করেছেন, অবিরল ধারায় সেই নাট্য রচনার প্রবাহিত হয়েছে। সবসময় যে সেই প্রবাহ অত্যন্ত বেগবান ছিল বা সেই প্রবাহ অত্যন্ত গতিশীল ছিল তা নয়, মন্দগতির নাটকও তার মধ্যে আমরা পেয়েছি। কিন্তু তৎসত্ত্বেও তার নাট্য রচনা এবং তার বহুমুখী বৈচিত্র্যপূর্ণ প্রতিভার যে বিচ্ছুরণ আমরা সেই সময় দেখেছি। তো ঊনবিংশ শতকের নাটক বলতে আমরা প্র্যাকটিক্যালি গিরিশ ঘোষকেই বুঝি, কারণ শুধু তো নাট্য রচনা নয়, নাট্য রচনার পাশাপাশি নাটক প্রযোজনা করা, নাটকে ডিরেকশন দেওয়া, অভিনয় করা, কমপ্লিট নাটককে মঞ্চস্থ করা, মানে লেখা নাটক এবং মঞ্চস্থ করা নাটক, মঞ্চ এবং বইয়ের পাতা, এই দুটোকে কিভাবে একসঙ্গে তিনি মেনটেন করলেন, এই দুটোর মধ্যে কিভাবে তিনি একটা অদ্ভুত রসায়ন, একটা কি অদ্ভুত সাম্য তৈরি করলেন, যে নাট্য রচনা একটা আর আরেকটা হচ্ছে নাটকের অভিনয়, আরেকটা অভিনয় জগতেও কিন্তু আরেকটা নতুন ইতিহাস তৈরি করলেন গিরিশ ঘোষ। সুতরাং কেবলমাত্র নাটক, বাংলা নাটক বলে কেবলমাত্র যে খাতার বইয়ের পাতার যে নাটক তা নয়, মঞ্চে যে নাটক উপস্থাপিত হচ্ছে, যেটা দৃশ্যায়ন হচ্ছে, সবথেকে বড় কথা যেটা দৃশ্যায়ন হচ্ছে, সেক্ষেত্রেও আমরা দেখলাম একটা রেভলিউশনারি চেঞ্জ বা একটা বৈপ্লবিক পরিবর্তন সেখানে আসছে। মধুসূদনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি, যে বেলগাছিয়া নাট্যশালায়
নাটক অভিনীত হচ্ছে। কেমন সেই বেলগাছিয়া নাট্যশালার নাটক দেখতে গিয়ে মধুসূদন বললেন, অলিকুনাট্য রঙ্গে মজে লোক রারবঙ্গে, বলে তিনি পরপর নাটক রচনা করলেন। কিন্তু মধুসূদনের নাটকও যে বেলগাছিয়া রঙ্গশালায় বা নাট্যশালায় খুব বেশি অভিনীত হয়েছিল তা কিন্তু নয়। প্র্যাকটিক্যালি পেশাদারিত্বর দিক থেকে যদি আমরা দেখি, পেশাদার নাটক বলতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি তার পায়োনিয়ার বা তার পথিকৃৎ হচ্ছেন গিরিশচন্দ্র ঘোষ। ফলে নাটকের ইতিহাস বলতে আমরা যে কেবল সাহিত্যিক ইতিহাস, নাট্য সাহিত্যের ইতিহাস আমরা দেখব তা নয়, মঞ্চায়ন, অভিনয়, পেশাদারি রঙ্গমঞ্চ, এই যে নাটকের সঙ্গে কতগুলো শব্দ আমাদের বোধের মধ্যে, আমাদের কনসেপ্টের সঙ্গে ভীষণভাবে জুড়ে গেছে, সেই জিনিসটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। তাহলে গিরিশচন্দ্র ঘোষ হচ্ছে ঊনবিংশ শতাব্দীর বাংলা নাট্য সাহিত্য এবং বাংলা মঞ্চ জগতের একটা টার্নিং পয়েন্ট। এইরকম একটা ইতিহাসকে মাথায় রেখে তবেই কিন্তু গিরিশ ঘোষ আমাদেরকে পড়তে হবে। সো কল গিরিশ ঘোষ কিন্তু ওই মধুসূদন বা রামনারায়ণ তর্করত্ন এইরকমভাবে পড়লে হবে না। গিরিশ ঘোষের সঙ্গে কিন্তু মঞ্চ, অভিনয়, অভিনেতা, পেশাদারিত্ব, নাট্য প্রযোজনা এবং নাটকের নির্দেশনা, এই অনেকগুলো জিনিস গিরিশ ঘোষের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। 1876 সালে আমরা দেখেছি যে নাট্য নিয়ন্ত্রণ বিল এসে গেছে। এইবার তারও আগে গিরিশচন্দ্র ঘোষ কিন্তু মৃণালিনী এবং কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের এই দুটো উপন্যাসকে তিনি কী করলেন, নাট্যরূপ দিলেন। এবং মৃণালিনীতে যে পরিমাণে তিনি দেশপ্রেমের কথা বলছেন, বিফোর 1876 অর্থাৎ নাট্য নিয়ন্ত্রণ বিলের আগে মৃণালিনীতে তিনি যে ধরনের দেশপ্রেম এবং দ্য ইন্টেন্সিটি অফ দেশপ্রেম, সেই দেশপ্রেমের যে প্রগাঢ়তাটা দেখা গেছে, সেটা কিন্তু আমরা ওই মৃণালিনীর মধ্যে দেখেছি গিরিশ ঘোষের হাতে। এরপরে 1876-এ নাট্য নিয়ন্ত্রণ বিল, 1877 থেকে 1881, 77, 78, 79, 80, 81, এই 5 বছরের মধ্যে তিনি লিখলেন কি দোললীলা, মায়াতরু, মোহিনী প্রতিমা ইত্যাদি তার নাটক, মানে সকল নাটক প্রকাশিত হচ্ছে। কিন্তু অনেকেই বলেন যে এগুলোকে কিন্তু নাটক বলা যায় না, আধুনিক অর্থে এগুলো নাটক নয়, এগুলো নাটক লেখার আগের একটা মক্স বা একটা খসড়া আমরা বলতে পারি। যে অর্থে নাটক বলতে যা বোঝায় এগুলো কিন্তু সে অর্থে নাটক নয়। পরবর্তীকালে উনি যে নাটক লিখবেন, সেই নাটক লেখার একটা যেন প্র্যাকটিস, একটা প্র্যাকটিস বা একটা মক্স বা একটা লিখছেন আর কি। তার আগে একটা ওই প্র্যাকটিস ম্যাচ খেলে যেরকম, সেই রকম লিখছেন। 1881-তে লিখছেন আনন্দরহ। 1881-তে লিখলেন আনন্দরহ, কিন্তু সেটা প্রকাশিত হচ্ছে 1888-তে, এতদিন বাদে। আনন্দরহকে বলা হচ্ছে এটা একটা ঐতিহাসিক নাটক, মানে অভিহিত করা হচ্ছে ঐতিহাসিক নাটক। যদিও ডক্টর সুকুমার সেন বলছেন যে না, এটার মধ্যে ঐতিহাসিকত্ব কিচ্ছুই নেই এবং নাটকত্ব নেই, নাটক বা ঐতিহাসিক নাটক হিসেবে তিনি এটাকে একদমই মর্যাদা দিলেন না। তিনি বললেন শুধু আকবর, মানসিংহ ইত্যাদির নাম ছাড়া ঐতিহাসিকত্ব কিছু নাই, নাটকত্ব কিছু নাই। কেমন ঐতিহাসিকত্ব হয়তো সেই অর্থে নাই থাকতে পারে, কিন্তু নাটকত্ব নেই যে দাবি সুকুমার সেন করেছেন সেটাকে বোধহয় পুরোপুরি মেনে নেওয়া যায় না। কারণ এর মধ্যে এমন কিছু রসদ ছিল যেগুলো নাটকের নাটকীয়ত্বকে করছে, প্রমাণ দিচ্ছে। আচ্ছা, এবার 1881, 1882 থেকে 1890 এই সময়ের মধ্যে গিরিশ ঘোষের যে নাটক লিখছেন, সেই নাটকের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। অর্থাৎ নাটক, এর আগের নাটকগুলোতে ঐতিহাসিক নাটক লিখলেন আনন্দরহ, কিন্তু এই 1882 থেকে 1890 পর্যন্ত গিরিশচন্দ্র যে নাটক লিখতে শুরু করলেন, নাটকের বক্তব্য যেমন পরিবর্তিত হয়ে গেল, তার তদনুযায়ী নাটকের যে আঙ্গিক, যেটাকে আমরা আঙ্গিক বলি, সেই নাটকীয় আঙ্গিক, নাটকের কলা কৌশল, টেকনিক, সেগুলোরও কিন্তু পরিবর্তন হতে লাগলো। এখন কন্টেন্ট যদি বদলে যায় অটোমেটিক্যালি তো তার বিষয় আঙ্গিকের বদল হবেই। আচ্ছা, তিনি কি করলেন না, কিছু ধর্মীয় নাটক লিখতে শুরু করলেন।
গিরিশ ঘোষ কিছু ধর্মীয় নাটক লিখতে শুরু করলেন। তিনি লিখলেন কি রাবণ বধ, সীতার বনবাস, অভিমন্যু বধ, লক্ষণ বর্জন, সীতার বিবাহ, রামের বনবাস, সীতাহরণ, এগুলো লিখছেন। এবং অধিকাংশই আমি দেখতে পাচ্ছি যে কৃত্তিবাসী রামায়ণকে অনুসরণ করে লেখা। একমাত্র অভিমন্যু বধটা দেখতে পাচ্ছি যে অভিমন্যু বধটাতে তিনি মহাভারতকে অনুসরণ করেছেন, এবং অবশ্যই কাশিরাম দাসের মহাভারতকে তিনি অনুসরণ করেছেন, ব্যাসদেবের মহাভারতকে ব্যাসদেবের অনুসরণে লেখা নয়, এটা কাশিরাম দাসের অনুসরণে লেখা। আচ্ছা, আনন্দরহ নাটকটা নিয়ে একটুখানি যদি আমরা বলি, এটা দেখব যে এটা ইতিহাসকে অনুসরণ করে লেখা, নট ঐতিহাসিক নাটক। ইতিহাসের কিছু কিছু রসদ তিনি লিখেছিলেন এখানে। ঐতিহাসিক চরিত্রগুলো এখানে এসেছে, রানা প্রতাপ, আকবর, রাজা মানসিংহ, যুবরাজ সেলিম, এই চরিত্রগুলো সবই ঐতিহাসিক চরিত্র। কিন্তু নাটকের যে ঘটনা পরম্পরায়, সেই ঘটনা পরম্পরা এবং যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর সঙ্গে কিন্তু ইতিহাসের বিশ্বাসযোগ্যতা বা ঐতিহাসিক সত্যতার কোনো রকম কোনো লিঙ্ক বা কোনো রকম কোনো যোগসূত্র নেই। তো সেদিক থেকে সুকুমার সেন ঠিকই বলেছেন যে নামগুলোই তিনি নিয়েছেন, কিন্তু ঐতিহাসিক সত্যতা এখানে কোথাও রক্ষিত হয়নি। এই কারণ এই নাটকের মধ্যে সেলিমের সঙ্গে লহনার একটা প্রেমের উপাখ্যান আছে। তো এটা একটা প্রশ্ন যে এই প্রেমের উপাখ্যানটা এখানে কেন আনা হলো। সেলিমের সঙ্গে লহনার একটা প্রেমের উপাখ্যানের পক্ষে কোনো যুক্তি পাওয়া যায় না, এবং রানা প্রতাপের সঙ্গে মেয়ের সঙ্গে সেলিমের প্রণয় দেখে মানে সেটাও একটা রিয়াকশন হয়েছিল। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে আনন্দরহ নাটকটার মধ্যে তিনি ঐতিহাসিক চরিত্রগুলোর নাম ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু ঘটনার ঐতিহাসিকতার পারম্পর্য বজায় রাখার ক্ষেত্রে তিনি খুব একটা সচেতন ছিলেন বলে মনে হয় না। আচ্ছা, এরপরে তিনি লিখছেন হচ্ছে চণ্ড। এরপরে ঐতিহাসিক নাটক তিনি লিখছেন, প্রথম ঐতিহাসিক নাটক লিখছেন আনন্দেরাহ, দ্বিতীয় ঐতিহাসিক নাটক লিখছেন তিনি চণ্ড। আচ্ছা, এই চণ্ডটাও কিন্তু কেবল ঐতিহাসিক নামাঙ্কিত, কিন্তু ঐতিহাসিক নাটক নয়। রাজপুত ইতিবৃত্তের সঙ্গে এই নাটকের একটা ক্ষীণ সূত্র আছে, কিন্তু প্রসঙ্গের সঙ্গে ইতিহাসের সম্মতি আমরা খুব একটা পাচ্ছি না। তাহলে আনন্দরহ এবং চণ্ড এই দুটো নাটকের ক্ষেত্রে কিন্তু আমরা ঐতিহাসিক সত্যতা বা ঐতিহাসিক ঘটনার পারম্পর্য বা ঐতিহাসিক ঘটনার একটা অনুসরণ করা বা ইত্যাদি, সেগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না। ফলে তার প্রথম যুগের ঐতিহাসিক নাটকগুলো মূলত কল্পনাশ্রয়ী আমরা বলে নিতে পারি। আচ্ছা, এবং দেশপ্রেম বলো বা জাতিপ্রেম বলো বা জাতীয়তাবোধ বলো, এগুলোর কোনোটাই কিন্তু এই নাটকগুলোতে তেমনভাবে স্থান পায়নি। আচ্ছা, এইবারে চণ্ড নাটক লেখার পর তারপরে প্রায় আনন্দরহ চণ্ড লেখার পর প্রায় 12 বছর বাদে তিনি আবার লিখলেন, ঐতিহাসিক নাটক লেখায় হাত দিলেন। প্রথম দুটো নাটক লিখলেন ভ্রান্তি এবং সৎনাম। ভ্রান্তি এবং সৎনাম ইতিহাস অবলম্বন করেই লেখা নাটক, কিন্তু এই দুটো নাটকের মধ্যেই ঐতিহাসিক ঘটনা এলো ঠিকই, কিন্তু দেশপ্রেম না। মূলত নাটক দুটোর কেন্দ্রে রইল নারী প্রেম, মানুষের যে প্রেম, ব্যক্তিগত নারী পুরুষের যে সম্পর্কের প্রেম, সেই প্রেমটাই কিন্তু এইখানে সবথেকে প্রবলভাবে দেখা গেল। আচ্ছা, প্রথমটাতে হচ্ছে দেশপ্রেম, মানে ভ্রান্তিতে দেশপ্রেমের থেকেও নরনারীর প্রেম প্রাধান্য পেল, আর দ্বিতীয়টাতে প্রাধান্য পাচ্ছে একটা সম্প্রদায়ের প্রতি প্রেম। সুতরাং ব্যাপক অর্থে যেটাকে আমরা দেশপ্রেম বলবো, যেটাকে জাতীয়তাবাদ বলবো বা জাতিপ্রেম বলবো, সেই রকম কোনো আভাস এখানে পাচ্ছি না।
স্বদেশী আন্দোলনের যুগে হিন্দু মুসলমানের মৈত্রী যে মহৎভাবে উদ্ভব করেছিল, এখানে তার সাক্ষাৎ কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই রকম কিছু নয়। ভ্রান্তি নাটকটা কি? ভ্রান্তি নাটকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের ইতিহাস থেকে গৃহীত আর কি। আমি ইয়েটা বলছি না, গল্পটা আর বলছি না। চণ্ড নাটকের বিজয়, এখানেও অসৎ নারীর প্রসঙ্গ এসেছে, এবং মূলত মাথায় রাখতে হবে আমাদের যে এইটা মূলত দেশপ্রেম বা জাতিপ্রেম নয়, এটা মূলত নরনারীর ব্যক্তিগত যে প্রেম, সেই প্রেমের প্রকাশ ঘটেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সতনাম। সতনাম হচ্ছে, আমরা জানি অরঙ্গজেবের বিরুদ্ধে সতনামীরা বিদ্রোহ করেছিল, একটা সম্প্রদায়, সতনামী সম্প্রদায়, তারা অরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। সেই যে ইতিহাসটা, ছোট্ট বিদ্রোহের একটা ইতিহাস আছে, সেই বিদ্রোহের ইতিহাসটাকে নিয়েই এটা গঠিত, এবং এইখানে একমাত্র অরঙ্গজেব ছাড়া আর কেউ কিন্তু ঐতিহাসিক চরিত্র নয়। হ্যাঁ, ঐতিহাসিক চরিত্র আর কোনোটাই নয়। এবং গিরিশচন্দ্র এই নাটকগুলোতে প্রচুর অবাস্তব প্রসঙ্গেরও অবতারণা করেছেন। আর জাতীয়তাবাদের নামে তিনি এইখানে মূলত সাম্প্রদায়িক একটা প্রেমের কথা বলেছে, মানে সম্প্রদায়ের প্রতি তার যে প্রীতি, তার কথা বলেছেন। হ্যাঁ, আছে এখানে মূলত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মুসলিম গোঁড়ামি, ইসলামিক গোঁড়ামির প্রতিষেধক যে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বের গোঁড়ামি, এটা যে নয়, এই সত্যটা কিন্তু এখানে তিনি মানেননি। নাটকে কোনো প্র্যাকটিক্যালি নায়ক চরিত্র নেই, আছে নায়িকা গুলসানা, এবং তার মধ্যে প্রেম এবং প্রতিহিংসার একটা বিচিত্র দ্বন্দ্ব নাট্যকার দেখিয়েছেন। কিন্তু বঙ্কিমচন্দ্রের দরিয়া বিবির সাথে যদি আমরা তুলনা করি, অনেকে করেন, বঙ্কিমচন্দ্রের দরিয়া বিবির সঙ্গে যদি তুলনা করি, তাহলে দরিয়া বিবি চরিত্রের যে বিশ্বাসযোগ্যতা আছে, গুলসানাতে কিন্তু সেই বিশ্বাসযোগ্যতা লক্ষ্য করা যায় না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যুগে বাংলা নাট্যশালার নাট্য নিয়ন্ত্রণ আইনের অস্তিত্ব এই সময়। তো যাই হোক, 1905 বঙ্গভঙ্গ শুরু হচ্ছে, তারপরে স্বদেশী বয়কট আন্দোলন চলছে, 1911 পর্যন্ত তার একটা প্রবাহ চলেছে। এই রকম সময় আমরা দেখতে পাচ্ছি 1905, 6, 7 এই রকম সময় আমরা দেখতে পাচ্ছি গিরিশচন্দ্র আবার অন্য ধরনের নাটক তিনি লিখছেন। অন্য ধরনের কি নাটক তিনি লিখছেন? 1903 আমরা দেখতে পাচ্ছি ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের প্রতাপাদিত্য নাটক, দেশপ্রেমমূলক নাটক। প্রতাপাদিত্য নাটকটা স্টারে মঞ্চস্থ হচ্ছে। আচ্ছা, মঞ্চস্থ হলো। তারপরে গিরিশ ঘোষ আসরে নামলেন কি 1905 লিখলেন সিরাজদৌল্লা, 1913 লিখলেন, 5 লিখলেন, তো 5 পর 6, 7, 6 লিখলেন মীর কাসিম, কেমন, 7 লিখলেন ছত্রপতি শিবাজি। নামগুলো দেখো, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, তিনটেই কিন্তু ঐতিহাসিক চরিত্র। এবং কোন সময় লিখছেন? 1905, 6, 7, 8 এই সময়, অর্থাৎ যে সময় বঙ্গভঙ্গ আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বাংলার ইতিহাসকে, বাংলার রাজনীতিকে যখন একেবারে তুঙ্গে রেখে দিয়েছে, ঠিক এই রকম সময় তিনি এই 3টি নাটক লিখলেন। এবং এই 3টি নাটকই কিন্তু ঐতিহাসিক চরিত্র, কিন্তু নতুন ধারার নাটক। ইতিপূর্বে যে কয়েকটা ঐতিহাসিক নাটক তিনি লিখেছেন, আমরা কোনোটাকেই কিন্তু 10-এ 10 দিয়ে বলতে পারি না যে এগুলো যথাযথ ঐতিহাসিক নাটক হয়েছে। কিন্তু এই নাটকগুলোর জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্বদেশী যুগে যে বীর নায়কদের যে ধারণা, সেই সময়
স্বদেশী যুগে যে বীর নায়ক ছত্রপতি শিবাজি, সিরাজউদ্দৌলা, মীর কাসিম, এই যে বীর নায়কদের সম্পর্কিত বীর পূজা যে ব্যাপারটা, সেই বীর পূজা বা বীর নায়কদের আদর্শে ব্যক্তিভিত্তিক নাটক, অর্থাৎ নাটক কিন্তু ঘটনাভিত্তিক হচ্ছে না, নাটক ব্যক্তিভিত্তিক হচ্ছে। এর আগের যে নাটকগুলো তিনি লিখলেন সেই নাটকগুলো বেসিক্যালি ঘটনাভিত্তিক, সৎনামী বিদ্রোহ নিয়ে লিখছেন, কেমন ঘটনাভিত্তিক, দেশপ্রেম জাতিপ্রেম নিয়ে লিখছেন, ঘটনাভিত্তিক। আর এখন তিনি লিখলেন কি যে ব্যক্তিভিত্তিক বীর ব্যক্তিত্বদের নিয়ে তিনি নাটক লিখছেন। আচ্ছা, তাহলে ঐতিহাসিক নাটকের তার যে ঐতিহাসিক নাটক রচনা, সেই নাটক রচনারও 3টে পর্ব আমরা দেখতে পেলাম। কেমন সেই 3টে পর্বের মধ্যে এইটা হচ্ছে দিস ইজ দ্য থার্ড পর্ব। প্রথম পর্ব হচ্ছে তার নাটক রচনার একটা মক্ষ, দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাচ্ছি ওই সৎনামী, ভ্রান্তি, চণ্ড এগুলো রয়েছে। আর এইটা হচ্ছে তৃতীয় পর্বে, এই যেমন সিরাজউদ্দৌলা তথাকথিত ঐতিহাসিক নাটক, কিন্তু যথার্থ ঐতিহাসিক নাটক। সিরাজের জীবনের যে যাবতীয় ঘটনা, সেই ঘটনা, তার যে ওঠা পড়া, তার বিশ্বাসঘাতকতা, তার পরাজয়, তার যন্ত্রণা, সিরাজউদ্দৌলার জীবনের সবটুকু নিয়েই কিন্তু এই নাটকটা তিনি লিখেছেন এবং নাটকের মধ্যে অন্তর্ভুক্ত তিনি করেছেন। এবং সেখানে সবথেকে বড় কথা যে কোন ঘটনাটা নাটকের উপযোগী, কোন ঘটনাটা নাটকের উপযোগী নয়, এরকম কিন্তু কোনো বাছ বিচার তিনি করেননি। তার জীবনে যা যা ঘটনা ঘটেছে সব ঘটনাকেই তিনি নাটকের অন্তর্ভুক্ত করেছেন। ফলে কোন ঘটনা নাট্যোপযোগী আর কোন ঘটনা নাট্যোপযোগী নয়, যেটাকে আমরা সোকল্ড এডিটিং বলি, সেই এডিটিং কিন্তু বা বিচার কিন্তু তিনি করেননি। যেমন মীর কাসিম নাটকের ভূমিকায় তিনি লিখেছেন, দেখো, নাটকাকারে ঐতিহাসিক দৃশ্যগুলি সাধারণ দর্শক সম্মুখে প্রদর্শন আমার প্রধান আকাঙ্ক্ষা। নাটকাকারে ঐতিহাসিক দৃশ্যগুলি, অর্থাৎ সেই ঐতিহাসিক দৃশ্যগুলো নাটকীয় কিনা, যথেষ্ট নাটকীয় কিনা, নাটকীয় হয়ে উঠতে পারছে কিনা, সেই দিকে কিন্তু তার খেয়ালটা ছিল না। অর্থাৎ নাটক নির্মাণের ক্ষেত্রে কিন্তু তার দৃষ্টিটা ছিল না। দৃষ্টিটা ছিল যে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটাকেই দর্শকের সামনে উপস্থাপিত করতে হবে। দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনটা বুঝতে পারছো? নাটকটা কিন্তু ফোকাল পয়েন্ট নয়। ফোকাল পয়েন্ট হচ্ছে সিরাজউদ্দৌলার জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে সেই সবকটা ঘটনা দর্শকের সামনে তুলে ধরতে হবে। অর্থাৎ নাটকের নাটকীয়ত্ব বজায় রাখার জন্য বা নাটকটাকে যথেষ্ট পরিমাণে স্মার্ট নাটক করে তোলার জন্য যে এডিটিংয়ের প্রয়োজন ছিল, যে নাটকীয়তা রহিত যে ঘটনাগুলোকে বাদ দেওয়ার কথা ছিল, সেই জায়গাগুলো কিন্তু তিনি করলেন না। আচ্ছা, ফলে তিনি এই কথাটা বললেন যে নাটককারী ঐতিহাসিক দৃশ্যগুলি সাধারণ দর্শক সম্মুখে প্রদর্শন আমার প্রধান আকাঙ্ক্ষা। নাটকখানি বৃহৎ কলেবর হইয়াছে, ঘটনার পরে ঘটনা এত অধিক যে দর্শকের রুচির ওপরে লক্ষ্য রাখিয়া এক খণ্ডে নাটক সমাপ্ত করায় নাটকখানি কোনো রূপে সংক্ষিপ্ত করিতে পারি নাই। অর্থাৎ তাহলে আমরা বুঝতেই পারছি যে মীর কাসিম নাটকখানি বিরাট বড় একটা নাটক, তার কলেবরটা, কারণ তো কোনো ঘটনাকেই তিনি বাদ দিতে পারেননি। অর্থাৎ ঘটনা পরম্পরায় সেইগুলোকে একটা জায়গায় করার ফলে সেই নাটকটি একটা বৃহৎ কলেবর তৈরি হয়েছিল। এবং মীর কাসিম নাটক রচনার ক্ষেত্রে যে এই যে বিপত্তি, যে সেটাকে কোনো মতেই ছোটো করতে পারছেন না, সবগুলোই মনে হচ্ছে তার খুব উল্লেখযোগ্য ঘটনা এবং সবগুলোকেই তার মনে হচ্ছে দর্শকের সামনে বা পাঠকের সামনে উপস্থাপিত করা দরকার। সিরাজউদ্দৌলার নাট্য রচনার ক্ষেত্রেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে, একই সমস্যা, একই বিপত্তির মুখোমুখি তিনি হয়েছিলেন, যে সেগুলোকে কিছুতেই তিনি ছোট করতে পারছেন না। কারণ এই যুগটাই ছিল হচ্ছে বীর পূজার যুগ। শিবাজি, রানা প্রতাপ সিংহ, প্রতাপাদিত্য ইত্যাদির পেছনে রয়েছে বিভিন্ন সময় এই ইটালির গ্যারিবল্ডি, ম্যাক্সিমির মতন সমস্ত রাষ্ট্রনায়করা। এবং সেই দিনকে বঙ্গভঙ্গ আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সেই পটভূমিকায় আমাদের ভারতীয়ত্ব এবং বাঙালিয়ত্ব বজায় রাখার ক্ষেত্রে, জাগ্রত করার ক্ষেত্রে এই বীর পূজার একটা ভয়ঙ্কর দরকার ছিল।
কেমন সেই তাদের জাতীয়তাবোধ, বঙ্গবাসী জাতীয়তাবোধকে উস্কে দেওয়ার জন্য, সেই জাতীয়তাবোধে তাদের প্রাণিত করবার জন্য, স্বদেশী বয়কট আন্দোলনকারীদের প্রাণিত করবার জন্য এই বীর পূজার আয়োজনটা বোধহয় খুবই দরকার ছিল। আচ্ছা, সিরাজদৌল্লার নাটকটা নিয়ে একটু বলি যে সিরাজদৌল্লার নাটকটা, সিরাজদৌল্লার কাহিনী আমরা সবাই জানি। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা মির্জাফরের বিশ্বাসঘাতকতায় কীভাবে তার পরিণতি ঘটেছিল। এখন গিরিশ ঘোষের যে সিরাজদৌল্লার নাটকের যে সিরাজ, তার একটাই উৎকণ্ঠা গোটা নাটক জুড়ে যে ব্রিটিশদের হাত থেকে দেশকে কী করে রক্ষা করা যায়, কেমন। এবং সেই সঙ্গে তিনি সিরাজদৌল্লা চরিত্রের যে হাজারো রকমের ওঠাপড়া, নানান ধরনের বৈচিত্র্য, নানান ধরনের ত্রুটি এবং গুণাবলী সেখানে নাট্যকার কিংবদন্তির আকারে সেগুলোকে নাটকের মধ্যে হাজির করেছে। যেমন সিরাজ হচ্ছে, তার চরিত্রের একটা দিক হচ্ছে তিনি প্রেমিক, তিনি স্নেহপ্রবণ পিতা, প্রজাপালক, শাসক, দেশভক্ত বাঙালি। এই রকমভাবে তার চরিত্রের একটা সামগ্রিক পরিচয়, সিরাজের চরিত্রের একটা সামগ্রিক পরিচয়কে তিনি এখানে নিয়ে এসেছেন। আচ্ছা, এবং সবথেকে বড় কথা যে সিরাজদৌল্লার নাটকে সিরাজের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কিন্তু নাটকটা শেষ হয়ে যাচ্ছে না। শেষ হয়ে যাচ্ছে না। নাটকটা ট্র্যাজিক নাটক নয়, করুণ রস সমৃদ্ধ নাটক, কিন্তু ট্র্যাজিক নয়। এবং সবথেকে উল্লেখযোগ্য যে সিরাজের মৃত্যুর পর সিরাজের যে মহিষী, সেই মহিষীর যে শোক, সেই শোক প্রশমিত হচ্ছে কি না পরাভূতের কান্না বা ক্রোধ বা প্রতিহিংসায় নাটকটা শেষ হচ্ছে না। সেখানে ওয়াচপত্নী, তুমি সতী স্বামী সোহাগিনী, পরীক্ষা স্থানে দুঃখ পাইলে ঈশ্বরের স্থানে স্বামীর সঙ্গে একত্রে থাকিবে, একত্রে ঈশ্বর পূজা করিবে, আর বিচ্ছেদ হইবে না, কেমন। এইরকমভাবে একটা পজিটিভ দিকে গিয়ে নাটকটা শেষ হচ্ছে। এবং সিরাজের স্ত্রী ধীরে ধীরে তার স্বামীর শোককে প্রশমিত করতে পারছে। আচ্ছা, নাটকটা 5 অঙ্কে বিভক্ত, 36টি গর্ভাঙ্ক আছে। নাটকটির স্থান হচ্ছে মুর্শিদাবাদ, কাশিমবাজার, পলাশী, রণক্ষেত্র, ভগবানগোলা এবং কলকাতা। এবং স্থানগত দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লেখক কিন্তু নাটকের যে স্থানগত ঐক্য, সেই ঐক্যকে কিন্তু তিনি ধারণ করেছেন, অন্তত সিরাজদৌল্লার এই নাটকটার ক্ষেত্রে। এবং ইতিহাসের স্থানগত ঐক্য আমরা এখানে দেখতে পাচ্ছি, তার রেখেছেন, অন্তত স্থানগুলোকে তিনি সেখানে রেখেছেন। আচ্ছা, তারপরে সিরাজদৌল্লার পরে মীর কাসিম নাটকটা লিখছেন। মীর কাসিমের মানে মনে হচ্ছে যেন মীর কাসিম নাটকটা হচ্ছে সিরাজদৌল্লার নাটকের একটা কন্টিনিউয়েশন। এটা মনে হয় না যেন আলাদা কোনো নাটক, এই নাটকেরই একটা কন্টিনিউয়েশন যেন মীর কাসিমের যখন মৃত্যু হলে হিন্দু তারা বলে একটি চরিত্র এই নাটকের মধ্যে এসেছে। সেই তারা যেন মীর কাসিমের মৃত্যুর পর বলছে, তোমার উচ্চলোকে স্থান, কলঙ্কিত ভারতে তোমার স্থান নয়, সে অতি উচ্চলোক যে স্থান আমার লক্ষ্য হয় না, যেথায় তোমার রাজ্য, একাকী দুরন্ত দুর্ভাগ্যের সহিত সংগ্রাম করেছ। মীর কাসিম তো আমরা জানি মির্জাফরের জামাতা, এবং মীর কাসিমের পরিণতিও আমরা জানি, অর্থাৎ পরাজিত ভারতে তুমি একাকী এবং দুর্ভাগ্যের সঙ্গে তুমি সংগ্রাম করেছো, অর্থাৎ তার প্রতি একটা প্রশংসা বাক্য এখানে বর্ষিত হচ্ছে। আচ্ছা, এবং একই সময় আমরা দেখতে পাবো যে মীর কাসিমের যে বেগম, তিনিও এই একই সময় প্রাণত্যাগ করছেন। তখন আবার তারা বলে যে চরিত্রটি, হিন্দু চরিত্র একটি, তারা তখন আবার বলছে, রাজ দম্পতি মহানিদ্রায় শয়ন করো, সুস্বপ্নে নিমগ্ন থাকো, ঈশ্বরের আজ্ঞায় জাগ্রত হয়ে স্বাধীন লোকে স্বাধীন রাজ্য করো। অর্থাৎ মীর কাসিম এবং মীর কাসিম পত্নীর মৃত্যুতে তারা এরকমভাবে তার শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং এইরকমভাবে একটা নাটকীয়তা তৈরি করছে। আচ্ছা, এই নাটকের মধ্যে দুটো চরিত্র আছে, একটা হচ্ছে করিম চাচা, আরেকটা হচ্ছে তারা এবং করিম চাচা। এই দুটো চরিত্রই কিন্তু লেখকের কাল্পনিক চরিত্র, এবং এই দুটো চরিত্রই নাট্যকারের যে ইচ্ছে, সেই ইচ্ছের অনুসরণে তারা কাজ করেছে।
কেমন নাট্যকারের ইচ্ছে অনুসরণে কাজ করছে। মানে এই চরিত্রগুলো কীরকম জানো তো, এই করিম চাচা এবং তারা এই চরিত্র দুটো আগেকালের যাত্রাপালায় বা আগেকালের নাটকে যেমন বিবেক থাকতো, বিবেকের ভূমিকায় আমরা দেখেছি যে তারা নাট্যকারের যেটা বক্তব্য, হ্যাঁ, সেই নাট্যকারের বক্তব্যকে সে উপস্থাপিত করতো যাত্রার মঞ্চে। এই তারা এবং করিম চাচা ক্যারেক্টার দুটো প্র্যাকটিক্যালি সেই উদ্দেশ্যই সাধিত করেছে যে নাট্যকারের যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটা তাদের মুখ থেকে তিনি বলিয়েছেন। মানে এটাও কিন্তু একটা ভিন্ন টাইপ, মানে গিরিশ ঘোষ এটাকে একটা নিজের মতন করে একটা মৌলিক প্রয়াস বলা যেতে পারে নাটকের মধ্যে। তার করিম চাচা এবং তারা চরিত্র যারা এরকমভাবে নাট্যকারের ইচ্ছাকে অনুসরণ করে নাটকের মধ্যে তারা এসেছে। এবং এই যে তারা হিন্দু নারী হয়েও সে মুসলমান দরবারে যাচ্ছে, সে বেগম মহলে যাচ্ছে, সে গোরস্থানে যাচ্ছে এবং মীর কাসিমের মৃতদেহ কবর দেওয়ার দায়িত্বটা মূলত সেই কিন্তু গ্রহণ করছে। অর্থাৎ এই গ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নাট্যকারের ইচ্ছেটা হচ্ছে মুক্ত, অবারিত, এবং নাট্যকারের কল্পনা শক্তিও দেখতে পাচ্ছি আমরা এখানে অবাধ। কেমন, এবং শেষ নাটক তিনি এই পর্যায়ে শেষ নাটক লিখছেন, তিনি ঐতিহাসিক নাটক লিখছেন ছত্রপতি শিবাজী। এবং ছত্রপতি শিবাজীর মধ্যে দিয়ে আমরা দেখব যে তার যে এই বীর পূজামূলক যে নাটক, এই সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী, এই বঙ্গভঙ্গের ওই সময়ে এই দেশনায়কদের নিয়ে তাদের প্রতি যে একটা মহার্ঘ ডেডিকেশন, একটা নিবেদন, এই নাটকগুলো, এই ছত্রপতি শিবাজী হচ্ছে এই ট্রেন্ড বা এই যে প্রবণতা, নাট্য রচনার এই যে প্রবণতা, তার শেষ নাটক হচ্ছে ছত্রপতি শিবাজী। আচ্ছা, এইবারে বীর পূজা থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এর পরের ফেজের যে নাটকগুলো তিনি লিখছেন সেখানে মোটামুটি চৈতন্য লীলা, নিমাই সন্ন্যাস, বুদ্ধদেব চরিত, রূপ সনাতন ও শঙ্করাচার্য। পরিবর্তনগুলো দেখতে পাচ্ছ তো? ঐতিহাসিক নাটক থেকে ব্যক্তিকেন্দ্রিক নাটক, সেইখান থেকে বীর পূজা থেকে এবারে যাদেরকে এলো তারা হচ্ছে শ্রী চৈতন্যদেব, মানে চৈতন্য লীলা, নিমাই সন্ন্যাস, বুদ্ধদেব চরিত, রূপ সনাতন, শঙ্করাচার্য। এই সমস্ত নাটকের মুখ্য চরিত্রগুলো কিন্তু ইতিহাসের থেকে নেওয়া। আচ্ছা, চৈতন্য লীলা নাটকটা মূলত সংস্কৃত নাটক, চৈতন্য চন্দ্রোদয় নাটক, যেটা সেই চৈতন্য চন্দ্রোদয় নাটকের অনুসরণে লেখা। এবং এখানে এই নাটকটার মধ্যে বহু বাস্তব চরিত্রের সঙ্গে বহু রূপক চরিত্রকে এখানে স্থান পেয়েছে। 4 অঙ্কে নাটকটা শেষ হয়ে গেছে, 17টা দৃশ্য, 4টি অঙ্ক, 17টা দৃশ্যের সমন্বয়ে এই নাটকটি রচিত। এবং নাটকটা শেষ হয়েছে চৈতন্যদেব যেখানে ঘোষণা করছেন তিনি সন্ন্যাস নিচ্ছেন। বাল্যকাল থেকে শুরু করে যেখানে চৈতন্যদেব নিচ্ছেন যে তিনি এবার সন্ন্যাস গ্রহণ করবেন, সেইখানে এসে এই নাটকটা শেষ হয়ে যাচ্ছে। এই নাটকে কিছু ঐতিহাসিক চরিত্র ছাড়াও যেগুলো এসেছে খুব উল্লেখযোগ্যভাবে পাপ, কলি, বৈরাগ্য, বিবেক, ভক্তি, এই যে বোধগুলো, এই যে ধারণাগুলো, পাপ, কলি, বিবেক, বৈরাগ্য, ভক্তি, এগুলো এক একটা চরিত্র হিসেবে এসেছে। বললাম যে কতগুলো বাস্তব চরিত্রের পাশাপাশি কিছু রূপক চরিত্রকে তিনি এনেছিলেন, এইগুলো হচ্ছে সেই রূপক চরিত্র। আচ্ছা, এই চৈতন্য লীলা নিমাইয়ের সন্ন্যাস গ্রহণ আগে পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। নিমাই সন্ন্যাস হচ্ছে তার পরের ফেজটা, অর্থাৎ কন্টিনিউয়েশনটা। নিমাই সন্ন্যাস এই একই গল্পের অনুসরণ মনে হয় যেন চলেছে, এবং নিমাই সন্ন্যাসও এই প্রাচীন নাটকটার ক্ষেত্রে প্রাচীন একটা রীতি অনুসরণ করেই নাটকটা লেখা। এই নাটকে অনেক বেশি করে অলৌকিক ঘটনা এসেছে, যেখানে নিমাই সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছে। অনেক অলৌকিক ঘটনা এখানে তিনি নিয়ে এসেছেন। আচ্ছা, যেটা উল্লেখযোগ্য, এই যে চৈতন্যলীলা এবং নিমাই সন্ন্যাস, এই দুটো
নাটক লেখার পেছনে যে মূল প্রেরণা হিসেবে যেটি কাজ করেছে সেটা হচ্ছে পূর্ববঙ্গের বিখ্যাত পালা লেখক কৃষ্ণকমল গোস্বামীর নাট্য রচনা রীতি। কৃষ্ণকমল গোস্বামী, পূর্ববঙ্গের বিখ্যাত পালা লেখক কৃষ্ণকমল গোস্বামীর যে নাট্য রচনা রীতি, সেই নাট্য রচনা রীতির দ্বারা তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ হয়েছেন। বিশেষ করে নিমাই সন্ন্যাস মানে দিব্যোন্মাদ পালার যে অংশটা, সেই অংশটা গিরিশ ঘোষকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। এটা একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। আচ্ছা, এরপরে তিনি লিখছেন বুদ্ধদেব চরিত, রূপ সনাতনের নাট্যরসও কিন্তু দেখছি আমরা খুব একটা জমে ওঠেনি, এবং যদিও এই রূপ এবং সনাতন দুজন মহাপুরুষও মানে মহাপুরুষের জীবনের মধ্যে প্রচুর নাটকীয়তা ছিল, কিন্তু সেই নাটকীয়তাটাকে যথাযোগ্যভাবে কিন্তু গিরিশ ঘোষ কাজে লাগাতে পারেননি। ফলে রূপ সনাতন নাটকটা মানে নাটক হিসেবে তেমনভাবে জমে ওঠেনি। আচ্ছা, বুদ্ধদেব চরিত লিখেছেন, এবং বুদ্ধদেব চরিত তিনি উৎসর্গ করেছেন আর্নল্ডকে। এবং এই নাটকে বুদ্ধদেব চরিত নাটকের মধ্যে লৌকিক ঘটনা এবং অলৌকিক ঘটনা একদম পরস্পরকে যেন আলিঙ্গন করে রয়েছে। এতটাই লৌকিক এবং অলৌকিক ঘটনার একটা পারস্পরিক তারা এখানে এমনভাবে প্রায় সুরেশ মৈত্র বলেছেন প্রায় কোলাকুলি করে রয়েছে, এইরকমভাবে রয়েছে। এবং নাটক রচনার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে একটা মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি লেখকের মধ্যে রয়েছে। তবে একটাই বুদ্ধদেব চরিত সম্পর্কে একটাই বলার কথা, অন্যান্য নাটকের যে নাট্য ভাষা বুদ্ধদেব চরিতের মধ্যে সেই নাট্য ভাষার ক্ষেত্রে এক ধরনের বিশুদ্ধ নাট্য ভাষা তিনি ব্যবহার করেছেন। কেমন, যেমন নালক, শ্রীকালদেব, মন্ত্রী, শিষ্য সবাই ভদ্র এবং শালীন ভাষা ব্যবহার করেছেন, এবং নারীদের ভাষাও যথেষ্ট মার্জিত। সুতরাং ভাষার দিক থেকে দেখতে গেলে বুদ্ধদেব চরিত্রের ভাষার মধ্যে এক ধরনের কৌলিন্য বা এক ধরনের শালীনতা আমরা লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব যে বুদ্ধদেব চরিত্রের পরে হচ্ছে শঙ্করাচার্য নাটকটি অত্যন্ত শেষ স্তরের নাটক। এই নাটকটাও কিন্তু নাটক হিসেবে যথেষ্ট মর্যাদা পায়নি, এবং শুধু একটাই বক্তব্য যে এটা যেহেতু শেষ স্তরের নাটক, এই নাটকে গিরিশচন্দ্রের নাট্যচিন্তার একটা স্বাক্ষর আমরা দেখব। এটা মূলত শঙ্করাচার্যের যে তত্ত্বকথা, সেই তত্ত্বকথাটাই কথোপকথন এবং সংলাপের আকারে ব্যক্ত হয়েছে এই নাটকের মধ্যে। ফলে নাটকের যে নাটকীয়তা, সেই নাটকীয়তাটা কিন্তু কোথাও তেমনভাবে রক্ষিত হয়েছে বলে মনে হয় না। আচ্ছা, এরপরে আমরা যে নাটকে যাব সেটা হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর, পূর্ণচন্দ্র এবং করমেতি বাই, এই তিনটি নাটক। তার মানে এখানে এই যে চরিত্রগুলো মূলত এরা কিংবদন্তি ক্যারেক্টার, সেই চরিত্রগুলোকে এক অর্থে মহাপুরুষের জীবনী তো বটে, কিন্তু হলেও কিংবদন্তি ক্যারেক্টার। বিল্বমঙ্গল, প্রথমে আমরা যেটা বিল্বমঙ্গলের কথা বলবো সেইটা হচ্ছে বিল্বমঙ্গল নাটকটা অত্যন্ত সার্থক একটা মঞ্চ সফল নাটক। সেই সময় বিল্বমঙ্গল মঞ্চে অভিনীত হচ্ছে, এবং বিল্বমঙ্গল ঊনবিংশ শতকের নাট্যমোদী যে দর্শক তাদেরকে ভক্তিরসে একেবারে আপ্লুত করে দিয়েছিল, এবং ভক্তিরসের প্রাবল্য নাটকের নাটকীয়তাটাকে অনেক পরিমাণে ক্ষুণ্ণ করেছে। এই বিল্বমঙ্গল নাটকের মধ্যে আমরা দেখতে পাবো যে শ্রীরামকৃষ্ণের একটা কোথাও প্রভাব
লক্ষ্য করা যায়, কারণ ব্যক্তিগত জীবনে গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং তার আশীর্বাদ ধন্য ছিলেন। রামকৃষ্ণদেব নটি বিনোদিনী নাটকটি দেখতে স্টার থিয়েটারে এসেও ছিলেন, সুতরাং বুঝতেই পারছি যে রামকৃষ্ণদেবের সঙ্গে তার সম্পর্কে ঘনিষ্ঠতা কতটা ছিল। ফলে এইরকম একজন মহাপুরুষের ব্যক্তিত্ব যে গিরিশ ঘোষের উপরে ভীষণভাবে ক্রিয়াশীল হবে, সেটাতে তো আর কোনো দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। ফলে বিল্বমঙ্গল নাটকের ক্ষেত্রে আমরা সেই ভক্তি রসের প্রাবল্য দেখতে পাবো। এবং বিল্বমঙ্গল মানে গিরিশের আদর্শ মহাপুরুষ নাটক বলতে যা বোঝায় সেটা হচ্ছে বিল্বমঙ্গল। ভক্তমালের যে বিল্বমঙ্গলের কাহিনী, ভক্তমাল গ্রন্থের যে ভক্তমালের যে রচিত বিল্বমঙ্গল কাহিনী এবং তার সাথে সুরদাসের জীবনী, এই দুটো মিলিয়ে নাটকটার কাহিনী এখানে কল্পনা করা হয়েছে। এবং পাগলিনীর একটা বিশেষ ভূমিকা এখানে দেখা যায়। এই পাগলিনীর ভূমিকার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারি এইখানে। এবং ভক্তিরসের উচ্ছ্বাসের জন্যই বিল্বমঙ্গল ঠাকুরের নাটকীয়তাটা তেমনভাবে দানা বাঁধতে পারিনি, কিন্তু তৎসত্ত্বেও আমরা বলবো যে বিল্বমঙ্গল নাটক ইজ আ ব্রেক। গিরিশ ঘোষের এত যে নাটকের কথা আমরা বলছি, প্রচুর নাটক লিখেছেন, এত যে নাটকের কথা বলছি, কিন্তু তার মধ্যে বিল্বমঙ্গল নাটকটা কিন্তু একটা আলাদা ধারা। অর্থাৎ নাটকের মধ্যে ভক্তিরসের প্রাবল্য এবং সেই প্রাবল্যে দর্শকদের যে ভাসিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেইটা কিন্তু হয়েছিল। এবং অতিরিক্ত ভক্তিরস থাকার ফলে যথাযথভাবে সেটাকে তো নাটকীয় করে তোলা যায়নি। ফলে নাটকের যে ডিম্যান্ড, নাটকের যে নাটকীয়ত্বের যে ডিম্যান্ড, সেটা কিন্তু সেখানে তেমনভাবে রক্ষিত হয়নি। আদ্যপ্রান্ত গোটাটাই হচ্ছে ভক্তি রসাপ্লুত একটা নাটক। আচ্ছা, তারপরে আমরা দেখব যে এখানে এরপরে আমরা দেখব পূর্ণচন্দ্রটা হচ্ছে উত্তর ভারতের যোগী গোরক্ষনাথ ও রাজা রসালুকে নিয়ে যে ধরনের উপকথা প্রচলিত আছে, তারই একটা অবলম্বন করে পূর্ণচন্দ্র লেখা। উত্তর ভারতের যোগী গোরক্ষনাথ ও রাজা রসালু, এই দুজনকে নিয়ে বেশ কিছু কিংবদন্তি আছে, বেশ কিছু মিথ আছে, বেশ কিছু উপকথা প্রচলিত আছে, সেগুলোকে নিয়েই পূর্ণচন্দ্র লেখা। এই আচ্ছা, সুতরাং পূর্ণচন্দ্রের এর থেকে বেশি কিছু আমাদের জানার দরকার নেই। এবং পূর্ণচন্দ্রের যে একটি স্বাধীন রানী সুন্দরা যে আছে, সেই চরিত্রটাও খুব একটা উল্লেখযোগ্য তেমন কিছু নয়। তো তবু আমরা আরেকবার বলে নিই যে এই পর্যায়ের শ্রেষ্ঠ নাটক আমরা বলবো বিল্বমঙ্গল। এবং বিল্বমঙ্গলের আখ্যায়িকা হচ্ছে কিংবদন্তিমূলক। এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি যে চিন্তামণি, সেই হচ্ছে পতিতা। সেই পতিতার সঙ্গে যে সম্পর্ক, যে ভালোবাসার সম্পর্ক, পতিতার সঙ্গে হৃদয়ের ভালোবাসা যে সম্পর্ক, সেটা কি করে একটা পবিত্র ভক্তি, একটা কি করে পবিত্র প্রেম, একটা কি করে পবিত্র ভালোবাসার জন্ম দিচ্ছে, এবং তার সাথে এক ধরনের একনিষ্ঠতা, তার সাথে একটা বিল্বমঙ্গল ঠাকুরের প্রেমের প্রতি তার যে একনিষ্ঠতা, চিন্তার প্রতি তার যে প্রেম এবং সেই প্রেমের প্রতি তার যে একনিষ্ঠতা, সেটা কি করে এইরকম একটা নিষিদ্ধ সম্পর্ককে একটা পবিত্র অগ্নিশিখায় প্র্যাকটিক্যালি পরিণত করলো, এটাই সবথেকে বড় কথা, এটাই সবথেকে দেখার বিষয়। মানে রূপ থেকে অরূপে উত্তরণ। বিল্বমঙ্গল ঠাকুর যে নাটকটা, সেই নাটকটা এই কারণেই উল্লেখযোগ্য যে রূপ থেকে অরূপ, বচন থেকে অনির্বচনীয়। কেমন একটা প্রেম, যেই প্রেমটা বিল্বমঙ্গল ঠাকুরের সঙ্গে চিন্তা হচ্ছে পতিতা, সেই যে প্রেমটা, সেই প্রেমে কি আছে, সেই পতিতার সঙ্গে তার প্রেম, মানে সেখানে কামনা বাসনা, পার্থিব জগতের যে
চাহিদা, সেই চাহিদাগুলো আছে, সেই চাহিদা সম্পন্ন একটা প্রেম, অথচ ধীরে 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 প্রেমের ঘনিষ্ঠতা, প্রেমের ভক্তি, প্রেমের ভক্তিরই তো আরেকটা দিক হচ্ছে প্রেম। তো সেই ভক্তি সব কিছু মিলিয়ে নাটকের শেষে এটা একটা অপার্থিব অনির্বচনীয় ভক্তি রসাশ্রিত প্রেমের নিবেদনে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে বিল্বমঙ্গল ঠাকুর নাটকের সবথেকে বড় জায়গা, সবথেকে বড় কথা। এবং এই যে উত্তরণ লীলা, প্রেমের যে উত্তরণ, সেই যে উত্তরণ লীলা, সেই উত্তরণ লীলাটাকে গিরিশ ঘোষ কিন্তু এখানে প্রকাশ করলেন। প্রকাশভঙ্গিটা যদিও মধ্যযুগীয় যে নাটক, সেই নাটকের প্যাটার্নে, কিন্তু একটা অন্য ধরন আমরা বিল্বমঙ্গল ঠাকুর রচনার মধ্যে পেলাম, যে এই পর্যায়ে সব থেকে শ্রেষ্ঠ নাটক হচ্ছে বিল্বমঙ্গল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা গিরিশ ঘোষের যে ঐতিহাসিক নাটক বা পৌরাণিক নাটক বা কিংবদন্তিমূলক নাটক, প্রচুর নাটক তো মোটামুটি আমরা ধরে ধরে দেখানোর চেষ্টা করলাম। তো গিরিশ ঘোষের নাটক সম্পর্কে লিখতে গেলে সবগুলোকে যদি তুমি ধরো একদম মানে শেষ করতে পারবে না। তো এক্ষেত্রে যতটুকু আমরা পড়লাম, সেই পড়ার মধ্যে নাটকগুলোর নাম এবং সালগুলো হয়তো সবই দিতে হবে, কিন্তু তার মধ্যে থেকে তোমরা বেছে নেবে, বেছে নিয়ে সেই নাটকগুলো সম্বন্ধে তোমরা একটুখানি ডিটেইলে লিখবে। যেমন ধরো আনন্দেরাহ যে নাটকটা, সেটা যেহেতু প্রথম একটা নাটক, প্রথম নাটক হিসেবে তার যে ঐতিহাসিকতা, সেইটা নিয়ে তুমি হয়তো একটু নাটকটা সম্বন্ধে বললে। তারপরে ধরো সিরাজদৌল্লা এবং মীর কাসেম, এই দুটো নাটক উল্লেখযোগ্য, এবং এই দুটো নাটক হচ্ছে একটা ইতিহাসের কন্টিনিউয়েশন। সিরাজউদ্দৌলা এবং তারপরে মীর কাসেম, জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের একটা কন্টিনিউয়েশন। এই দুটো সম্বন্ধে যেমন তুমি আবার একটুখানি ব্যাখ্যা করলে। তারপরে ধরো পরের ফেজে আমরা যেগুলো পেলাম, সেখানে ধরো নিমাই সন্ন্যাস এবং চৈতন্য লীলা, এই দুটো নাটক সম্বন্ধে তুমি একটু ডিটেলে দিলে, এই সময়কার এই নাটক। তারপরে এই ফেজে এসে বিল্বমঙ্গল ঠাকুর, ধরে নাও এই যে যতটা আমি পড়ালাম ততটুকুর মধ্যে প্র্যাকটিক্যালি যে নাটকগুলো সম্বন্ধে আমি একটু বেশি বলেছি, খুব বেশি তো মানে এত লিখেছেন যে নামগুলো পড়ে গেলেই দুটো ক্লাস শেষ হয়ে যাবে, এত ওনার লেখার আর কি। আর অবশ্য গিরিশ ঘোষ যে এই নাটকগুলোতে পৌরাণিক নাটকে তাও তার কিছুটা মানে প্রতিভার স্ফুরণ আমরা দেখি, কিন্তু ঐতিহাসিক নাটক গিরিশ ঘোষ একটুও ঠিকঠাক ঐতিহাসিক সত্য বা তথ্যকে অনুসরণ করে ঐতিহাসিক নাটক রচনায় প্র্যাকটিক্যালি তিনি কিন্তু মোটেই দেখাতে পারেননি, তার মানে কী বলবো পারঙ্গমতা তিনি দেখাতে পারেননি। ঐতিহাসিক নাটক প্র্যাকটিক্যালি প্রথম যার হাতে মানে মর্যাদা লাভ করলেন তিনি হলেন ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। কিন্তু পৌরাণিক নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ভক্তি রসের যে প্রাবল্য ছিল, সেই ভক্তি রসের প্রাবল্যে তার পৌরাণিক নাটকগুলো কিছুটা হলেও নাটক পদবাচ্য হয়েছে। এবং পরবর্তীকালে তার যে রঙ্গতামাশা, পঞ্চরং, সামাজিক নাটক, সেই জায়গাগুলোতে আমরা দেখব গিরিশ ঘোষ একটা অন্য ধারা তৈরি করছেন, ওইগুলোতে আমরা আসিনি কেমন। সুতরাং গিরিশ ঘোষ পড়লে মোটামুটি গিরিশ ঘোষের নাটকের ওপরে যদি প্রশ্ন আসে, গিরিশ ঘোষের নাটক নিয়ে পুরো প্রশ্ন কখনোই আসবে না, কারণ গিরিশ ঘোষের নাটক নিয়ে পুরো প্রশ্ন দিতে গেলে সেটা 40 নম্বরের উত্তর হবে। তো গিরিশ ঘোষের নাটক নিয়ে লিখতে গেলে স্পেসিফিক্যালি সাধারণত তার পৌরাণিক নাটক অথবা তার পঞ্চরং অথবা তার সামাজিক নাটকগুলো নিয়েই আসে। সুতরাং ঐতিহাসিক নাটকগুলো তোমরা যেগুলো করবে, টাইম ওয়াইজ ঐতিহাসিক নাটকগুলোকে লিখে তার পাশে পাশে সালগুলোকে লিখে রেখে দেবে। এবং পৌরাণিক নাটকের মধ্যে আমরা অবশ্যই বিল্বমঙ্গলের নাম করব, কারণ বিল্বমঙ্গল নাটকটাতে এসে দেখছি যে এটা একটা অন্য ধরনের নাটক, এবং যেখানে ভক্তিরসের একটা প্রাবল্য আমরা লক্ষ্য করতে পারছি। পর্যায়ের
আরেকটি নাটক হলো, আমি নাম করেছি কর্মেতি বাই। কর্মেতি বাইও বিল্বমঙ্গল এবং কর্মেতি বাই দুটোই কিন্তু ভক্তমাল গ্রন্থের অবলম্বনে রচিত। ভক্তমালের চতুর্বিংশতি মালায় কর্মেতি বাইয়ের একটা উল্লেখ আছে, চরিত্রের বর্ণনা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, হারল্লা গ্রামেতে বাস রাজপুরোহিত, পশুরাম নাম তার, কন্যা সুচরিত, কর্মেতি তার নাম, অল্প বয়সে বড়ই আশ্চর্য কৃষ্ণে একান্ত আবেশ, মহা অনুরাগ পরাকাষ্ঠা ঐকান্তিক, দেহ অনুরোধ নাহি কি কব অধিক, প্রাক্তনিক মতি কৃষ্ণে হঠাৎ লাগিল, কৃষ্ণরূপ গুণরসে মন ডুবি গেল, 10 দিকে কৃষ্ণময় দেখো এ সকল, কৃষ্ণ লাগি সদা মন বিরহে বিকল, নির্জনে বসিয়া সদা অন্তরে চিন্তয়, প্রেমাবেশে হাসে কাঁদে পাগলির প্রায়। এই যে পাগলিনী প্রায় যে কর্মেতি বাই তার কথা আমরা প্রথম ভক্তমাল গ্রন্থেই আমরা পাচ্ছি, এবং বিল্বমঙ্গল ঠাকুরের গ্রন্থেও আমরা পাগলিনীর একটা চরিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কাহিনী কিন্তু পরবর্তীকালে গিরিশ ঘোষের হাতে নাট্যরূপ পেয়েছে কর্মেতি বাই নাটকে। কর্মেতি বাই সে স্বামীর ঘর করেনি, সে পালিয়ে গেছিল, স্বামীর ঘর থেকে সে পালিয়ে গেছিল। এবং গিরিশ ঘোষ মোটামুটি এই গল্পসূত্র যেটা, সেই গল্পসূত্র যেমন দেখো ভক্তমালে আমরা দেখতে পাচ্ছি যে স্বামী যখন কর্মেতি বাইকে নিয়ে যেতে এসছে, কর্মেতি বাই বাড়ির ঘর থেকে লাফ মেরে পালিয়ে গেছে। আর গিরিশচন্দ্র লিখছেন যে কর্মেতি বাইকে তার স্বামী কক্ষে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং কর্মেতি বাই জানলা দিয়ে পালিয়ে গেছেন। ভক্তমালে আছে পালাবার পথে কর্মেতি বাই মৃত উটের পেটের মধ্যে তিনি লুকিয়েছিলেন। আর গিরিশ ঘোষ লিখছেন যে মহিষের পেটের মধ্যে কর্মেতি বাই লুকিয়ে রয়েছেন। তারপরে বৃন্দাবনে তিনি চলে গেলেন, সেখানে সকলের সঙ্গে যোগাযোগ স্থাপিত হলো এবং সেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি তিনি দেখলেন, কর্মেতি বাই দেখলেন। মোটামুটি গিরিশচন্দ্র গোটা নাটকের কাহিনীটা অনুসরণ করেছেন, গল্পের পরিণতিও তিনি হাত দেননি, গল্পের পরিণতিও মোটামুটি তিনি রেখেছেন, অর্থাৎ এবং তার অলৌকিকত্বের একটা বিস্তার তিনি রেখেছেন কর্মেতি বাই নাটকের মধ্যে। নাটকটা রূপক নাটকও নয়, নাটকটা বাস্তব নাটকও নয়, কিন্তু অলৌকিকত্ব এখানে প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু বিল্বমঙ্গল ঠাকুরের নাটকের সঙ্গে কিন্তু কর্মেতি বাই নাটকটাকে তুলনা করা যায় না, যদিও একই সময়ে প্রায় লেখা। এই যে নাটকের যে একটা প্রবাহ চলছে তার মধ্যেই লেখা, ঠিক আছে, কিন্তু তেমনভাবে উল্লেখযোগ্য কর্মেতি বাই নাটকটা নয়। যাই হোক, তো মোটামুটি এই পর্যন্ত আমরা করলাম। তোমরা এটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ নাট্যকার, নটসূর্য যাকে বলা হয়, তার ঐতিহাসিক নাটকের একটা প্রথম দিকে যে ঐতিহাসিক নাটকগুলো লিখেছেন, ঐতিহাসিক এবং পৌরাণিক নাটক, ঐতিহাসিক, পৌরাণিক এবং কিংবদন্তিমূলক নাটক, 3 ধরনের নাটক নিয়ে আমরা কথা বললাম। এই ঐতিহাসিক নাটকে তিনি একদমই সাফল্য পাননি, পৌরাণিক নাটকে কিছু পরিমাণে পেয়েছেন, আর কিংবদন্তিমূলক নাটকে বরং যত দিন যাচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে তার নাটকীয় চেতনা বা নাট্য রচনার ক্ষেত্রে তার এক ধরনের পারফেকশন আসছে, বা নাট্য রচনার একটা অন্য ধরনের ধারা তৈরি হচ্ছে। তো ঐতিহাসিক, পৌরাণিক এবং কিংবদন্তিমূলক নাটক, এই 3টেকে একসঙ্গে পড়ে আজকে আমি মোটামুটি তোমাদের এটা পড়ানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি যেটা বলার কথা এগুলো সবই বইতে আছে, এগুলো তো কতগুলো তথ্য, এই নাটকটা লেখা হয়েছে এই সময়, এই নাটকটা লেখা হচ্ছে এই সময়, ইত্যাদি ইত্যাদি। আসলে এই প্র্যাকটিক্যালি এগুলো তো পড়ানোর কিছু নেই, এগুলো সবই আমি যা বললাম তোমরা বই খুলবে সব পেয়ে যাবে। আমার পড়ানোর জায়গাটা হচ্ছে এইটা যে কোন সময়ে নাটকগুলো লেখা হচ্ছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে এই নাটকগুলো কতটা যুগোপযোগী হয়ে উঠছে। যেমন আমি তার যে এই সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, এই নাটকগুলোর কথা বললাম, এই সময় কোন সময় না 1905 বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গর প্রতিবাদে যে স্বদেশী বয়কট আন্দোলন হচ্ছে, এইরকম একটা জ্বলন্ত জাতীয়তাবাদী
সময়, মানে বঙ্গের রাজনীতি যখন উত্তাল, এই সময়ে তিনি এই নাটকগুলো লিখছেন। সুতরাং এই সময় এই নাটকগুলো যখন লেখা হচ্ছে তখন নাটকগুলো কিন্তু মঞ্চস্থ হচ্ছে। মঞ্চস্থ হচ্ছে, তখন নাটকটা কতটা নাটক হয়ে উঠছে বা কতটা নাটকীয় হয়ে উঠছে এটা কিন্তু কেউ দেখছে না, বা এটা কিন্তু বিচার করার বিষয় নয়। বিচার করার বিষয় হচ্ছে যে কোন সময়ে নাটকটা লেখা হচ্ছে এবং সেই সময়ের যুগোপযোগী হয়ে উঠছে কিনা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সবথেকে দেখার বিষয়, যে সময় বীর পূজার দরকার, যে সময় এই বীরেদের জাতীয়তাবাদী চরিত্র, এই বীরেদের দেশপ্রেম, এই বীরেদের বীরত্ব মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে জাতীয়তাবাদে প্রাণিত করবে, মানুষকে দেশপ্রাণে প্রভাবিত করবে, ঠিক সেই সময় তিনি এই নাটকগুলো লিখলেন। এই নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে, লোকজন এই নাটকগুলো দেখছে, সমাজে তার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, দর্শকদের উপর তার একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই জায়গাগুলো বোঝানোর চেষ্টা করছি। আমি কিন্তু তোমাকে এই নাটক বলছি, এই সময়ে লেখা, কিন্তু বোরিং, খুব খারাপ এগুলো আমি না বললেও তোমরা বই খুলবে এবং বই খুলে এগুলো সমস্ত তথ্যগুলো পাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সময়ে তিনি এই নাটকগুলো লিখছেন, যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে নাটকটার ইম্পর্টেন্সটা, এবং সেইগুলোই আমি চাইবো তোমাদের লেখাতে থাকবে, যে এই সময়ে তিনি এই নাটকগুলোকে লিখছেন। অর্থাৎ এই সময়ের ইম্প্যাক্ট, এই নাটকগুলোর ইম্প্যাক্ট সেই সময়কে কতখানি প্রভাবিত করছে, দর্শক মনকে কতখানি প্রভাবিত করছে। কারণ তখন তো পেশাদারি রঙ্গমঞ্চে নাটক হচ্ছে, স্টারের রেগুলার নাটক হচ্ছে, সিরাজদৌল্লা হচ্ছে, মীর কাসিম হচ্ছে, কেমন এই একটা। দ্বিতীয়ত হচ্ছে যে সময় তিনি কিংবদন্তি নিয়ে নাটক লিখছেন, কেমন বিল্বমঙ্গল ঠাকুর যখন লিখছেন, সেই সময় তিনি রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসে গেছেন। এবং ব্যক্তিগত জীবনে গিরিশ ঘোষ অত্যন্ত স্বেচ্ছাচারী একটা জীবনযাপন করেছেন। তিনি বারাঙ্গনা গৃহে বা বারাঙ্গনাদের সঙ্গে তার মেলামেশা, কারণ রুটি বিনোদিনীই ছিলেন পতিতা, কেমন সেইখান থেকে তাকে তুলে নিয়ে এসে তিনি তাকে মঞ্চে স্থাপন করেছেন, তাকে তার অভিনয় ক্ষমতা দেখে তাকে মঞ্চে অভিনয়ের জগতে নিয়ে এসেছেন। এটাও তো একটা বিরাট কাজ না, রঙ্গমঞ্চে প্রথম মেয়েরা, পেশাদারি রঙ্গমঞ্চে মেয়েরা নাটক করছে, এবং গিরিশ ঘোষের হাত ধরে সেটা হচ্ছে। নটি বিনোদিনী দাসী সে এসে ঠাকুর মানে গিরিশ ঘোষের হাত ধরে তিনি আসছেন, বিনোদিনী দাসী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্যা হয়ে উঠছেন। তো একদিকে হচ্ছে তার এই রকম ধরনের একটা চরিত্র, যেখানে পতিতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই পতিতা পল্লী থেকে তিনি তাদেরকে তুলে নিয়ে আসছেন অভিনয়ের জগতে। ভদ্রবাড়ির মেয়েরা অভিনয় করছে না, অভিনয়ের জগতে তাদেরকে শিক্ষিত করে তুলে তাকে স্টেজে পারফর্ম করাচ্ছেন, তাকে উপস্থাপিত করছেন। একদিকে তার চরিত্র এই একটা ধরন, আরেকদিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে রামকৃষ্ণদেবের সঙ্গে তার একটা অপূর্ব সম্পর্ক। গিরিশ বলতে রামকৃষ্ণদেব একেবারে আপ্লুত ছিলেন, এই রকম একজন মহাপুরুষের সান্নিধ্যে এসেছেন, এবং এই মহাপুরুষের সান্নিধ্য তার হৃদয়ে যে ভক্তি রসের প্রাবল্য এনেছে, তার জীবনে যে পরিবর্তন এনেছে, এই সাইমালটেনিয়াসলি দুটো বিপরীতধর্মী জীবন গিরিশ ঘোষের মধ্যে প্রবহমান। এই দুটো বিপরীতধর্মী জীবনের প্রবহমানতাটাকে যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা দেখব যে বিল্বমঙ্গল ঠাকুর নাটক রচনাটা কত রেলিভেন্ট, এবং কোন জায়গা থেকে ভক্তমাল থেকে এটার, যদিও তিনি কেন্দ্রীয় উপকরণ নিয়েছেন, কিন্তু কি করে তিনি এই যে রূপ থেকে অরূপ, বচন থেকে অনির্বচনীয় যে উত্তরণের জায়গাটা, এই উত্তরণটা তিনি কি করে করলেন। প্রিভিয়াস যে নাটকগুলো, তার সাথে যদি আমরা এই নাটকটাকে রাখি, তাহলে দেখব দ্য অ্যাপ্রোচ ইজ সামথিং ডিফারেন্ট। বাকি নাটকগুলোর তুলনায় এই নাটকের অ্যাপ্রোচ কমপ্লিটলি ডিফারেন্ট। এটা এলো কী করে? আমি বলতে চাইছি, এই যে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ তিনি নিয়ে এলেন, এটা তো তার অভিজ্ঞতা, তার জীবনের অভিজ্ঞতা। কারণ তার জীবনটাই তো এরকম, একদিকে নটি বিনোদিনী, একদিকে পতিতা, একদিকে বারাঙ্গনা, একদিকে মদ্যাশক্তি, একদিকে লামপট্ট, তার ব্যক্তিগত জীবনের একটা দিক এইটা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মদ্যপান করে গিয়ে তিনি যাচ্ছেন কার কাছে, ঠাকুর বলে গিয়ে তার পা জড়িয়ে ধরছে রামকৃষ্ণের কাছে, এবং ঠাকুর তার মাথায় হাত রাখছে।
ঠাকুরের সেই স্নেহরস তার সমস্ত হৃদয়কে ভক্তিরসে বিগলিত করে দিচ্ছে। এই যে বিপরীতমুখী দুটো বোধ, জীবনবোধ, তিনিই তো পারেন বিল্বমঙ্গল লিখতে। তার হাত থেকেই তো বিল্বমঙ্গল ঠাকুরের মতন নাটকটা রচনা হতে পারে। আমি তোমাকে কোনো তথ্য, কোনো ইনফরমেশন আমি তোমাকে দেব না। যে তথ্য, যে ইনফরমেশন আমি তোমাকে দিচ্ছি সেগুলো সমস্ত বইতে আছে, আমি বইয়ের বাইরে কিছু না। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমার মতন করে, সেটা হচ্ছে যে কনসিকোয়েন্সেসগুলো, যে কোন পরিস্থিতিতে তিনি এই নাটকগুলো লিখলেন এবং সেই সময়ের সঙ্গে এই নাটকের রেলেভেন্সি। 1905 থেকে 1908 তিনি ছত্রপতি শিবাজি লিখছেন, সিরাজউদ্দৌলা লিখছেন, মীর কাসেম লিখছেন, অথচ তার কিছুদিন বাদেই তিনি বিল্বমঙ্গল ঠাকুর লিখছেন। কেন লিখছেন? যে ততদিনে তার ভেতরে এই চেঞ্জেসটা এসেছে, এই পরিবর্তনটা এসেছে। নাট্যকার গিরিশ ঘোষের ভেতরের যে পরিবর্তন এবং তার জীবনে যে এই বিপরীতধর্মী দুটো প্রবাহ, জীবন প্রবাহের একটা মিলন, একদিকে হচ্ছে তার লাম্পট্য, একদিকে হচ্ছে তার ভক্তি, একদিকে হচ্ছে বিনোদিনী, একদিকে হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। কেমন এই যে বিপরীতমুখী দুটো জীবন প্রবাহ এসে তার ভেতরে এক জায়গায় একটা ঝড় তৈরি করেছে, একটা সাইক্লোন তৈরি করেছে। তো সেই মানুষটা যে জীবন দিয়ে এই ঝড়কে, এই সাইক্লোনকে ধারণ করেছে, তিনিই তো পারেন বিল্বমঙ্গল লিখতে। আমি এই জায়গাটা বোঝানোর চেষ্টা করেছি। এই জায়গাটা ধরবে, এই জায়গাটা যদি ধরো, তাহলে দেখবে যে ছত্রপতি শিবাজি বা নিমাই সন্ন্যাসের পর তিনি কী করে বিল্বমঙ্গল ঠাকুরের মতন নাটক লিখলেন, এটা বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এই জায়গাগুলো, এই ব্যতিক্রমী জায়গাগুলোকে পয়েন্ট আউট করে পড়াচ্ছি। আমি কতগুলো তথ্যও দিচ্ছি না, কতগুলো নাটকের নামও দিচ্ছি না, কতগুলো নাটকের সাল তারিখও দিচ্ছি না, সেগুলো তোমরা সমস্ত বই খুলে পাবে। এই যে জায়গাটা আমি বোঝাতে চাইলাম, তোমরা আমাকে ফিডব্যাক দেবে সেই জায়গাটা তোমরা ধরতে পারছো কি না, বুঝতে পারছো কি না। এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে গিরিশ ঘোষকে নিয়ে তুমি যখন লিখবে, তখন সেই লেখাটা আমি 100% কনফার্ম যে অন্য আর সবার থেকে অনেক অন্যরকম হবে। কেন? উত্তর লিখবে, উত্তর মাস্ট বি ডিফারেন্ট, একটু অন্যরকম। তোমরা বেথুনের মেয়ে, তোমরা যে উত্তর লিখবে, আমি আশা করব এক পাঁচ সবার সঙ্গে একরকম হবে না। ফলে বাংলা সাহিত্যের ইতিহাস পড়া মানে কে কত সালে আবির্ভূত হয়েছিলেন, কোন বই লিখেছেন, কোন সালে কোন বইটা লিখেছেন, এগুলো নয়। সময়, বাংলা সাহিত্যের ইতিহাস, দ্যাট ইজ হিস্ট্রি। হিস্ট্রির সঙ্গে সময়টা কিন্তু সাংঘাতিকভাবে জড়িত। হিস্ট্রি পড়তে গেলে প্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে সময়টা। সেই সময়টাকে ধরে নিয়ে তার অনুষঙ্গে আমার ঘটনা আসবে। তো যখনই আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়ব, যদি লক্ষ্য করো, দেখবে যে আমি সময়ের, যে সময়, সেই সময়ের রাজনীতি, সেই সময়ের সমাজনীতি, সেই সময়টাকে আমি পোর্ট্রে করার চেষ্টা করি। সেই সময়টার পটভূমিকায় আমি নাট্যকার এবং তার নাটকগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করি। বুঝতে পারলে কি না জানিও, তাহলে আমি সেই মতন পরের ফেজে চলে যাব।